জায়গায় তারা চাঁদা উঠিয়েছে এই প্রোগ্রামটা নিয়ে। প্রত্যেকটা ব্যবসায়ীর কাছে, আমার কাছে অন্তত 10 জন ব্যবসায়ী আছে, তারা কে কে চাঁদা নিয়েছে আমরা সময় হলে সবকিছু বলে দিব আমরা। কিন্তু আমরা এখন সৌজন্যতা বোধের কারণে আমরা কথা বলছি না। প্রত্যেকটা জায়গা থেকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা এখন রাজনৈতিক দলে আসছে, জাতীয় নাগরিক কি পার্টি, সেই পার্টির পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদেরকে এত টাকা দেন, আমাদের সম্মেলন আছে। বাধ্য হয়ে দিচ্ছে অনেকে, একটা হচ্ছে শুভাকাঙ্ক্ষী আর একটা হচ্ছে বাধ্য হয়ে দেওয়া। তা আপনি কোনটাকে বলবেন? আমি যদি সেই প্রমাণগুলো দিই তাহলে তারা কি বলবে? সুতরাং এই জিনিসগুলো রাজনীতি কোনো তামাশার বিষয় না। যখন যা খুশি তা করবে, মন চাইবে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম বাদ দিয়ে দিবে, মন চাইবে সরকারি একজন থাকবে আরেকজন বাইরে এসে রাজনৈতিক দল করবে। এই ধরনের তারা যদি রাজনৈতিক দল করতো তাহলে তারা 3 জনই পদত্যাগ করার উচিত ছিল। যেহেতু তারা সমন্বয়ক হয়ে সেখানে সরকারের মধ্যে গিয়েছে, তো একজন বেরিয়ে আসছে, 2 জন সরকারের মধ্যে ছিল ছাত্রদের প্রতিনিধি। এটা কিন্তু সাংঘাতিক ইস্যু সাগর ভাই। তো সেখান থেকে জনমনে যে আশঙ্কার সৃষ্টি হয়েছে। এবং আমি আরেকটা বিষয় বলবো, দেখুন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে যা হয়েছে, এই শারজিদ আলম সেখানে গিয়ে যা করেছে, তার সাথে যারা ছিল তাদের প্রত্যেকের পরিচয় বেরিয়েছে, প্রত্যেকে ছাত্রলীগের সাবেক নেতা। এই শারজিদ আলম ছাত্রলীগের সাবেক নেতা হয়ে ছাত্রলীগ নিয়ে আজকে ঘোরাফেরা করে। যে ছাত্র জনতার রক্ত লেগে আছে যে সংগঠনে, সেই সংগঠনকে পুনর্বাসন করছে এই শারজিদ আলম। আর সে বড় বড় বয়ান দিচ্ছে বিএনপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে। খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কেউ নির্বাচনের কথা বলতে পারবে না। এই ধরনের প্যাসিস্ট জিনিস তারাই বলতে পারে যাদের রক্তে ছাত্রলীগ মিশা। তাদের রাজনৈতিক পরিচয় কি? তারা এখন যদি বলে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, তার আগে কি ছিল? প্রত্যেকে ছাত্রলীগ ছিল এবং ছাত্রলীগের ছেলেপেলেদেরকে নিয়ে মহড়া করে। এবং এই শারজিদ আলমের বিরুদ্ধে গুরুতর যে অভিযোগগুলো আসছে, আমি কাউকে ছোট করার জন্য বলছি না, আমি শুধু বাংলাদেশের মানুষকে ধরিয়ে দিচ্ছি, যার রক্তে একবার ছাত্রলীগ প্রবাহিত সে বরাবরের মতোই জাতির সাথে বেইমানি করবে এবং সুযোগ সুবিধা নেবে, সুযোগ সন্ধানে। এটা আমি কেন বলছি? এটা ইতিহাস থেকে আপনি শিক্ষা নিবেন। যারা একবার ছাত্রলীগ করেছে তারা সবসময় তাদের সেই অর্থাৎ ক্যাম্পাস লাইফ কিন্তু পুরোটা সে ছাত্রলীগ করেছে, ছাত্রলীগ থেকে পুরো সুযোগ সুবিধা নিয়েছে ক্যাম্পাসে নিয়ে। এখন ধরেন আপনার এই রূপায়ণের যে আবাসন প্রকল্প, সেখানে শারজিদ আলম কয়টা প্লট দখলে নিয়েছে? শুধু এই একটা প্রশ্নের জবাব সে দেখ জাতির সামনে এসে। এবং এছাড়াও যে এলিগেশন গুলো আসছে সেগুলো সময় সময়, ধরেন আজকে আমি একটা বলছি, কালকে মোল্লা একটা বলবে, পরশু আর একটা, এগুলো গোপন থাকবে না। আপনি যা কিছু করছেন সবকিছু রেকর্ড হচ্ছে। প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে শুরু করে সরকারের প্রত্যেকটা দপ্তরে তারা গিয়ে 3 জনের একটা লিস্ট দিয়ে আসছে যে আমরা এই 3 জন ছাড়া কেউ কিছু বলতে পারবে না। প্রত্যেকটা টেন্ডারের ভাগ আমাদের 3 জনকে দিতে হবে, 5 জনকে দিতে হবে, 2 জনকে দিতে হবে। এটা বাংলাদেশে আমি মনে করি রাজনৈতিক যারা নতুন করে করবে তাদের জন্য খুবই ব্যর্থতার বিষয়, যে একসাথে সবাই মিলে রাজনীতি করেছে কিন্তু সুযোগ সুবিধা নেওয়ার সময় আপনি ধরেন গুটি কয়েকজন নেবে, এটা হতে পারে না। আমি তো মনে করি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যারা আন্দোলনের সময় ছিল তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে নতুন আরেকটা রাজনৈতিক দল করুক। বাংলাদেশে এখন খুনি হাসিনা পলায়নের পরে যে রাজনৈতিক সংকট এবং শূন্যতা সৃষ্টি হয়েছে, তার জন্য এক বা একাধিক রাজনৈতিক দল আসবে। যেহেতু নাহিদ ইসলাম এবং আক্তার হোসেনের দলটা কিংস পার্টি হিসেবে পরিচয় পেয়েছে, আমি মনে করি যে আম জনতা, সাধারণ পাবলিক এবং এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার পক্ষ থেকে আরেকটা জনগণের দল, রাজনৈতিক দল আসুক নতুন ভাবে। কারণ তা না হলে তো আপনার শূন্যতাটা পূরণ হবে না। এটা আমি মনে করি হয়তো আগামী দিনে আসবে, কারণ তারা যেভাবে সবকিছুকে কর্নার করে ফেলছে একেবারে খুনি হাসিনার মতো, তারা প্রত্যেকটা জায়গায়। এবং সবচেয়ে বেশি দুঃখ পেয়েছে আমি এই নাহিদ ইসলাম যখন বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থাকবে না। এই কথা বলার নৈতিক অধিকার কি সে রাখে? সে সেখানের একজন সমন্বয়ক। আমি আবারও রিপিট করছি, এখানে আরো তো অনেক শত শত সমন্বয়ক আছে, তাদের সাথে কি কোনো বৈঠক হয়েছে? যদি বলি বৈঠক হয় নাই, তাহলে কিসের ভিত্তিতে এটাকে বাদ দেওয়ার কথা সে বলেছে? তাকে জাতির উদ্দেশ্যে ক্ষমা চাইতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা সমন্বয়কের পক্ষে সে ক্ষমা চাইতে হবে যে আমি ভুল করেছি, আমি ভুল করে এটা বলেছি, আপনারা সবাই আমার দলে আসুন, যার ভালো লাগে সে আসুন, কিন্তু এই প্ল্যাটফর্ম যৌথ কোনো সিদ্ধান্ত ছাড়া একক সিদ্ধান্ত আমি এটা বলতে পারি না। এই আন্দোলনের প্রধান স্টেক হোল্ডার আমরা চিনি, আর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমাদেরকে আন্দোলনের মাস্টার মাইন্ডের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। আমরা আন্দোলনের সময় জানতাম না, কিন্তু তিনি পরিচয় করিয়ে দিয়েছে আমেরিকা গিয়ে। সেখান থেকে আমরা জেনেছি মাহফুজ আলম এই আন্দোলনের মাস্টার মাইন্ড। তারা 3 জন। তো তারা 3 জনের যদি উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের রাজনীতির বন্দোবস্ত হবে, হ্যাঁ, ছোট ভাই আক্তারও সহ, তো তারা তাহলে কেন সরকারে গেল? ফার্স্ট অফ অল তাদের সরকারে যাওয়াটা উচিত ছিল না। তারা রাজনীতি করতো, গত 8 মাসে তারা রাজনীতি করে অনেক পরিপক্কতা অর্জন করতো। সরকারে গিয়ে পদত্যাগ করে এসে রাজনৈতিক দল করতে হবে, এই এজেন্ডা তাদের মাথায়, এই বুটটা কেন চাপলো? এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কেন ওকে মানে ধরেন
আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দেওয়ার পর থেকেই কিন্তু প্রত্যেকে মাস্টার মাইন্ড হয়ে যাচ্ছে, প্রত্যেকে মনে করেন আন্দোলন ক্রেডিট নেওয়া শুরু করেছে। কিন্তু এই জায়গাটা তো সরকারের পক্ষ থেকে প্রথমে দেখিয়ে দেওয়া হয়েছে যে ওই আন্দোলনের সব, তোমরা কিছু না। তো এই জিনিসগুলো আমি মনে করি যে একেবারে ধরেন প্ল্যান ওয়াইজ হচ্ছে। এবং এই উপদেষ্টা পরিষদে আপনি যদি কলেবর যেভাবে বৃদ্ধি করা হচ্ছে, আপনি যদি দেখেন সব উপদেষ্টার ওই যে বলে না যে রসুন ছোট ছোট, মানে ওই পোড়াটা কিন্তু এক জায়গায়, তো ওইটা রসুনের মতো হয়ে গেছে। আপনি যে দিক থেকেই টানবেন দেখবেন যে উপদেষ্টাদের সবাই এক জায়গায় আপনি মিল পাবেন। এই আমাদের নতুন যেই আবরার স্যার, যিনি এই শিক্ষা উপদেষ্টা হিসেবে গ্রহণ করেছেন, তিনার পার্সোনাল পরিচয় কি আপনি যদি দেখেন আগের সাথে উনার মিলটা একেবারে স্পষ্টভাবে পাবেন। তো এই সরকারের মধ্যে যারা আছে, নাহিদ ইসলাম যে কথাগুলো বলছেন যে তাদেরকে ধনীরা সহযোগিতা করছে, তারা সেটা নিরাপত্তার সাথে বলবে না, ওকে ফাইন গুড, কিন্তু সেই ধনীরা কার এজেন্ট সেটা তো আমাদেরকে জানতে হবে। তারা কি রয়ের এজেন্ট, সিআইএর এজেন্ট, নাকি পাকিস্তানের এজেন্ট, না কি? তারা কি? তাদের তো পরিচয় আমাদেরকে না জানলে তো তারা তাদেরকে গোপনে সহযোগিতা দিবে আর তারা রাজনৈতিক দল করে বেড়াবে। এটা তো কোনো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না, কালচার হতে পারে না, শিষ্টাচার হতে পারে না। তারা যেহেতু মুখ ফুটে বলেই ফেলছে যে আমাদেরকে সহযোগিতা করছে একটা গোষ্ঠী, তো সেই ধনী বাংলাদেশের প্রত্যেকটা ব্যবসায়ী, প্রত্যেকটা শিল্পপতি কোনো না কোনো জায়গা থেকে তারা লিঙ্ক আপ এজেন্ট করে চলে। অবশ্যই তারা যে কোনো একটা উদ্দেশ্যে এই দলের পেছনে অর্থ ব্যয় করছে। তাহলে তাদের সেই উদ্দেশ্যটা কি? তারা কার এজেন্ট হয়ে এই দলের পেছনে তারা তাদের অর্থ ব্যয় করতেছে, সেটা আমি মনে করি যে নাহিদ ইসলামের জন্য না, সেটা বাংলাদেশের মানুষের জানা খুব জরুরি। কারণ তারা বলছে তারা এই দলটাকে রাজনৈতিক বন্দোবস্ত হিসেবে নিয়ে যাবে। এবং আরেকটা বিষয় রাকিব যেটা বললো না, আমি সরাসরি দ্বিমত পোষণ করছি। তাদের এই নতুন দল বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে পুনর্বাসন করছে বলে এরকম শতাধিক প্রমাণ আমি দিতে পারবো। এবং তাদের কেন্দ্রীয় কমিটিটা আপনি যাচাই করুন, সেখানে ছাত্রলীগের 5 থেকে 6 জন পোস্টেড নেতা ছিল যারা সাবেক ছাত্রলীগ। তো আপনি এটাকে কি বলবেন? এখন তাদেরকে ছাত্রলীগ বলা যাবে না, তারা এখন এনসিপি। নাহিদ ইসলামকে সরকারি লোক বলা যাবে না, যে 7 দিন আগে পদত্যাগ করছে। তো এটা তো ভাই দোয়াশা হয়ে গেল এক ধরনের। যে সারা জীবন ছাত্রলীগ করছে, হুট করে এসে এই দলে যোগ দিবে, সে সাবেক ছাত্রলীগ নেতা, তাকে বলা যাবে না। নাহিদ ইসলামকে এখন সরকারের অংশ বলা যাবে না। আমি বলবো, চ্যালেঞ্জ করে বলবো, এই সরকার যতদিন থাকবে, এই উপদেষ্টা পরিষদ, নাহিদ ইসলামকে আমরা সরকারের লোক হিসেবে ধরে নেব। এটা একদম স্পষ্ট। কাগজে কলমে কোনো কিছু হয় না ভাই, কাগজে কলমে রাজনীতিও কখনো হয় না। নাহিদ ইসলাম সরকারের লোক, এই সরকার পদত্যাগ করার আগ পর্যন্ত সে সরকারের লোক হয়ে থাকবে। যদিও সে ব্যক্তিগতভাবে পদত্যাগ করছে, কিন্তু তার কলিগরা সেখানে রয়ে গেছে, সুতরাং যুক্তিসঙ্গত কারণে সে সরকারি লোক। সে চাইলে সরকারের থেকে যে কোনো কিছু করতে পারবে। এটা আমি মনে করি যে রাকিব একটু ভুল বলেছে। আরেকটা বিষয় দেখুন ভাই, এই সরকারকে আমরা কখনো বলি না যে আমরা সময় দেব না। আমরা এখনো বলছি আমরা সময় দিব, 5 বছর সময় দিব। তবে ভাই আমার একটা কথা আছে, 8 মাসে কি করেছে আপনি সেটা বলতে হবে। সরকারের প্রত্যেকটা উপদেষ্টা দায়িত্ব নিয়ে বলতে হবে যে যে মন্ত্রণালয় দায়িত্বে আছে যে গত 8 মাসে আমরা এই কাজ করেছি, এবং আমরা সামনে 5 বছর সময় আমরা দিবে, আমরা আমাদের পার্টি থেকে দিব, বিএনপিও দিব, সব দল দিবে। কি করবে সেটা তো বলতে হবে যে ভাই আমার এতদিন সময় লাগবে, আমি এই সংস্কারটা করব। একেবারে সংস্কারের মূলে ঝুলিয়ে দিয়ে খুনি হাসিনার মতো, আপনি খুনি হাসিনা উন্নয়নের কথা বললেই মানুষ যদি বলতো যে ভোট চুরি করে আসছেন, বলতো যে আমি তো উন্নয়ন করছি, কালভার্ট করছি, মেট্রো রেল করছি, পর্দা সেতু করছি, ওই করছি। আর এদেরকে কিছু বললে বলে যে আমরা সংস্কার করব। সংস্কারের আগে কোনো নির্বাচন না, অবশ্যই সংস্কার হবে, কিন্তু 8 মাসে কি হয়েছে? 8 মাসে বাংলাদেশে কি সংস্কার হয়েছে সেটা কি জানতে চাওয়া আমার অপরাধ? একটা রাজনৈতিক দলের সভাপতি হিসেবে সেটা আমি জানবো না সরকারের কাছে যে আপনি কি সংস্কার করেছেন 8 মাসে? আপনি লিখিত সেটা আমাদেরকে দেন, আর সামনে কি সংস্কার করবেন সেটাও আপনারা জাতির উদ্দেশ্যে বলেন। কিন্তু সরকার কি সংস্কার করবে সেটাও বলছে না, গত 8 মাসে কি করেছে সেটাও বলছে না। নাহিদ ইসলামের আমি রাজনীতির একটা দূরদর্শিতার অভাব বলে মনে করি, সেটা হচ্ছে তিনি তার ব্যক্তিগত অ্যাকাউন্টটা দেখিয়েছেন, সেখানে 10,000 কত টাকা জানে দেখিয়েছেন। এটা জাতির কাছে খুব হাস্যকর হয়ে গেছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি দায়িত্ব নিয়ে বলতে পারতো যে আমি যে 2টা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, গত 8 মাসে আমি এই উন্নয়ন করেছি, সেটা কিন্তু বলে নাই। দায়িত্বে ছিল, কি দায়িত্ব পালন করেছে সেটা বলে পদত্যাগ করাটা উচিত ছিল। এবং সংবাদ সম্মেলনে কিন্তু সবাই সেটাই বলে যে আমি গত 8 মাসে যে 2টা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, আমি এই উন্নয়ন করেছি, এখন আমি পদত্যাগ করছি। তাকে কিন্তু টাকার হিসাব দিতে কেউ বলে নাই, নিজের থেকে স্বেচ্ছায় দিছে। তাহলে 8 মাসে কি করেছে মন্ত্রণালয় সেটা বলে নাই। এখন পর্যন্ত আপনার এই চ্যানেলে আমরা আন্দোলনের সময় টকশো করেছি, কোন টিভি চ্যানেল আমাদেরকে টকশো করে এখন পর্যন্ত খুনি হাসিনার প্রত্যেকটা দালাল, প্রত্যেকটা সিন্ডিকেট এখনো পর্যন্ত বিভিন্ন চ্যানেলে বহাল তবিয়াতে। তো সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে কে ছিল? তথ্য মন্ত্রণালয়, নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম কি সেটা পেরেছে? সেই বলয় ভাঙতে পারে নাই, তার মানে সে ব্যর্থ হয়ে পদত্যাগ করেছে, সেটাও আমাদেরকে বলতে হবে। যুক্তিক কোনো সংস্কার সে করতে পারে নাই, তার মন্ত্রণালয়, অন্যগুলো আমি বাদ দিলাম।
তো এগুলো ভাই দায়িত্ব অবহেলা করে দায়িত্বের জায়গা থেকে চলে এসে যে আমি যা করেছি 8 মাসে সেটা এখন আমার বলা যাবে না, কারণ আমি সরকারের সাথে নাই। তো এই ধরনের কথাবার্তা, অ্যাগ্রেসিভ কথাবার্তা আমি মনে করি যে এটা বলা যাবে না। কিছুক্ষণ আগে আপনি দেখবেন হাসনাত আব্দুল্লাহ আবার বলেছে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম চলবে। তার মানে কি সে আহ্বায়ক হিসেবে চলবে? সে তো ওই দলের এখন একটা নেতা। তো সে কি এই দলের আহ্বায়ক থেকে পদত্যাগত করে নাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে? তো এই যে একটা ধোঁয়াশা রাজনীতি আপনি স্পষ্ট যদি না করেন, আমার কাছে মনে হচ্ছে যে জনগণ সেটাকে দুর্বিসন্ধি। এই সরকারের সবচেয়ে বড় সমালোচনা কেন আসছে? সরকার স্পষ্ট আচরণ করছে না, জাতির সাথে করছে না, রাজনৈতিক দলগুলোর সাথে করছে না। সরকার বলছে না যে আমরা এটা করব, আমরা রাজনৈতিক দলগুলোকে নিয়ে এটা করব। আমি মনে করি যে এই সরকারের এখন উচিত প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে, যে নতুন একটা ছাত্রদের রাজনৈতিক দল হয়েছে সেটাকে নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে বসে সিদ্ধান্ত নেওয়া যে আগামী দিনে রাষ্ট্র কিভাবে চলবে, এবং আমরা নির্বাচন পর্যন্ত এই সংস্কার করব। এতদিন শিডিউলের মধ্যে আমরা নির্বাচনের এজেন্ডা বাস্তবায়ন করছে না, ইউনিট সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে না। আপনি দেখুন বিভিন্ন মতাদর্শের বিভিন্ন এই উপদেষ্টা এসে একসাথে বসছে, তারা কোনো যৌথ সিদ্ধান্ত নিচ্ছে না। এক উপদেষ্টা এক কথা বলছে, আরেক উপদেষ্টা আরেক কথা বলছে। তা আমি মনে করি যে এই মুহূর্তে জাতির সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে সবার ঐক্যমতের ভিত্তিতে একটা সরকার। তা আমি মনে করি যে এটা নির্বাচন ব্যবস্থা ছাড়া অন্য কোনো ওয়ে নাই। আসুন কল করব এটা ছাড়া। দেখুন বাংলাদেশের বর্তমান অবস্থা কি আমি বলি। আজকে মাদারীপুরে মসজিদে ঢুকিয়ে 3 জনকে কুপিয়ে হত্যা করেছে। এটাকে কি আপনি স্বাভাবিকভাবে বলবেন? এটা কোনো স্বাভাবিক ঘটনা না সাগর ভাই। এটা আইন শৃঙ্খলার সরাসরি অবনতি আপনাকে স্বীকার করে নিতে হবে। অর্থাৎ সরকার রাষ্ট্র চালাতে ব্যর্থ হচ্ছে। তা না হলে আজকে এই 7 বছরের একটা শিশুকে দর্শন করা হয়েছে। তো এগুলোকে কি আপনি একদম হালকা ভাবে নেওয়া যাবে না। এই ব্যর্থতা তো রাষ্ট্রকে নিতে হবে। পুলিশ সরকারকে সহযোগিতা করছে না, সরকার সেটা স্বীকার করছে না। অন্যান্য বাহিনীর সাথে সরকারের কি অবস্থা? সরকারের একটা মন্ত্রণালয়ের সাথে একটা মন্ত্রণালয় দূরত্ব। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম কেন দূরত্ব? কারণ প্রত্যেকটা মন্ত্রণালয়ের উপদেষ্টারা নিজ নিজ এজেন্ডা বাস্তবায়নে আপনার এই ধরেন এই বদ্ধপরিকর। তারা কেউই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই আনুগত্য স্বীকার করে মন্ত্রণালয় চালাচ্ছেন না। আমি আপনাকে এটা একদম চ্যালেঞ্জ করে দায়িত্ব নিয়ে বলছি, প্রত্যেকটা মন্ত্রণালয়ের উপদেষ্টারা নিজ নিজ এজেন্ডা বাস্তবায়ন করছে। তারা কেউই জনগণের দ্রুত নির্বাচনের পথে যেতে হবে শুধুমাত্র নির্বাচন কমিশন সংস্কার করে। আর রাকিব যেটা বললো যে আওয়ামী লীগের নিষিদ্ধ ছাড়া গত 8 মাসে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করে না এই সরকার, সেই প্রশ্ন আমরা সরকারকে পাল্টা করবো যে আপনি কেন করেন নাই? আপনি তো একটা প্রজ্ঞাপন দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে পারতেন, যেভাবে ছাত্রলীগকে করেছে। তো সেটা কেন করে নাই? এটা তো আমরা সরকারকে বলবো যে আপনি 8 মাসে নিষিদ্ধ করেন নাই, তার মানে আপনি 5 বছরে যে নিষিদ্ধ করবেন সেই গ্যারান্টি তো আমাদের কাছে নাই। আপনি তো নিষিদ্ধ করবেন না। তো এটা আমি মনে করি যে জনগণ এখন স্পষ্ট বুঝে ফেলেছে যে এই সরকার শুধু সংস্কারের কথা বলে বলে সময় ক্ষেপণ করবে, উপদেষ্টার সংখ্যা বাড়াবে, আর আপনার দুর্বিসন্ধি করবে। রাজনীতিবিদদেরকে বাদ দিয়ে কিভাবে কি করা যায়, নতুন কিংস পার্টিকে কিভাবে আগামী দিনে ক্ষমতায় আনা যায়, কিভাবে নির্বাচনকে ধরেন 1-11-র মতো নির্বাচন করা যায় দেশে। তো এই ধরনের কথাগুলো জনগণ আমি মনে করি যে খুবই সচেতন। আপনি যুক্তিক সময়ের মধ্যে যতটুকু সংস্কার সম্ভব আপনি সেটা করেন। এখন আপনি তো সব সংস্কার করতে পারবেন না, এই এজেন্ডাও আপনার, ক্ষমতাও আপনার নেই, এবং নৈতিক মনে করেন আপনার অধিকারও নেই। সবকিছু সংস্কার তো অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে না, পৃথিবীর কোনো দেশেই পারে না। আপৎকালীন সময়ে তারা দায়িত্ব নিয়েছে মোটা দাগে সংস্কারগুলো করে তারা জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এটা হচ্ছে তাদের 1 নম্বর সংস্কার। এমন একটা নির্বাচন করবে যে নির্বাচন নিয়ে ঠিক আছে, এই বিষয়ে অন্য বক্তব্য আছে। বিষয় শুধুমাত্র তারা নির্বাচন দিয়েই ক্ষমতা হস্তান্তর করবে এই কারণে তো আসেনি। 2024-এর যে আন্দোলন সেটি শুধুমাত্র ক্ষমতা হস্তান্তরের জন্য আন্দোলন করা হয়নি। সে অন্যদিকে অন্য ন্যারেটিভ আছে এবং অন্য বাস্তবতা আছে। সেই আমি যদি আপনাকে একটা কথা বলি যে এই ধরেন শুধুমাত্র নির্বাচনের জন্য এই সরকার ক্ষমতা নেয় না, তাহলে শুধুমাত্র কিংস পার্টি করার জন্য কি এই সরকার ক্ষমতা নিয়েছে? শুধুমাত্র এককভাবে একটা দলকে সাপোর্ট দেওয়ার জন্য কি এই সরকার ক্ষমতা নিয়েছে? শুধুমাত্র এনজিও লোকদেরকে উপদেষ্টা বানানোর জন্য এই সরকার ক্ষমতা নিয়েছে? তাহলে কি ভাই, আমি যদি পাল্টা বলি তাহলে সেটাও আমাকে বলতে দিতে হবে। ডেফিনেটলি, অবশ্যই সেই প্রশ্ন নিয়ে আমরা কথা বলছি, বাট এও পাশাপাশি এও পাল্টা দিকে বা উল্টা দিকে এও প্রশ্ন আছে যে শুধুমাত্র একটা নির্বাচন দেওয়ার জন্য অথবা ক্ষমতা হস্তান্তরের জন্য এই সরকার আসেনি। এর জন্য ক্ষমতা হস্তান্তরের জন্য আসে নাই, কিন্তু একটা নির্বাচন দেওয়ার জন্য এই সরকার এসেছে। কি নির্বাচন? ফ্রি ফেয়ার একটা ইলেকশন, যে ইলেকশনের মধ্যে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, এটার জন্য সরকার এসেছে।
সরকারের কাজই একটা শুধু নির্বাচন দেওয়া। কিন্তু সেই নির্বাচন দিতে হলে তো করবার মতো সেই পরিস্থিতি এখন আছে কিনা, সংস্কার করতে হবে। সেই পরিস্থিতি এখন আছে কিনা নাহিদ ইসলাম যেটা বলছে গতকালকে, গত পরশুদিন মনে হয়, যতটুকু মনে হয় যে বর্তমানে যে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবস্থা, এতে আসলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেওয়ার মতো এখন পরিস্থিতি তৈরি হয়। তাহলে গত 8 মাসে যেহেতু তারা করতে পারে না, তারা তো 8 বছরেও করতে পারবে না। অর্থাৎ তাদের উদ্দেশ্যটা, আমি বলি তাদের উদ্দেশ্যটা হচ্ছে তাদের নতুন যে কিংস পার্টি, এই কিংস পার্টি 300 আসনে নির্বাচন করার সক্ষমতা যখন পাবে তখনই তারা নির্বাচন করবে। সুতরাং এই উদ্দেশ্য আমি মনে করি, আপনি দেখেন না ঈদের পরে দেখবেন যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য আবার রাস্তায় নামবে। এটা আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম খুব অল্প সময়ের মধ্যে। কারণ রাষ্ট্র নিয়ে কাউকে খেলতে দেওয়া হবে না। খুনি হাসিনার পতনের পরে আমরা কোনো বিদেশি শক্তির এজেন্টদেরকে, কোনো এনজিও কর্মীদেরকে দিয়ে এই রাষ্ট্র চলতে পারে না। এই রাষ্ট্র চালাবে আগামী দিনে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিরা, রাজনীতিবিদরা এই রাষ্ট্র চালাবে। কোনো ব্যবসায়ীরা না, কোনো দেশের দালালরা না, কোনো এনজিও কর্মী দিয়ে এই রাষ্ট্র চলবে না। এবং জনগণ সেটা মূল্যায়ন করছে। আপনি দেখবেন একটা উপদেষ্টা যখন একটা স্পেস দেয়, সেখানে আপনি কমেন্টস গুলো দেখবেন, সাংবাদিক হয়ে নিজ দায়িত্বে, সেখানে দেখবেন পাবলিক সেন্টিমেন্ট কি বলে। তারা যেভাবে অ্যারোগেন্টের মতো বলছে যে সংস্কারের আগে নির্বাচন করা যাবে না, আরে ভাই কি সংস্কার? আরেকদিকে তারা বলছে যে খুনি হাসিনার বিচারের আগে নির্বাচন করা যাবে না। তো বিচার করতে কি কেউ না করেছে? কেউ তো না করে না। তো এটা গণতান্ত্রিক রাষ্ট্রের যে রাজনৈতিক কালচার, যে রাজনৈতিক সংস্কৃতি, সেটা সরাসরি তার বিরুদ্ধে দাঁড়ায়।